রহস্য আর অতিপ্রাকৃত ঘটনা ঘিরে মানব জীবনের পথ চলা। ইহজনমের সীমানা পেরিয়েও তৃপ্তি অতৃপ্তির বাসনা থেকে মুক্তি পায় না মানবাত্মা। গ্রামের মেঠো পথে ঝোলা নিয়ে ছুটে চলা কাশী কবিরাজ তান্ত্রিক দীক্ষায় রোগ সারাতে এসে তেমনই এক অতৃপ্ত আত্মার মুখোমুখি। সেই অভিজ্ঞতার কথাই শুনব আজকের গপ্পসপ্পের আসরে। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে কোথায় যেন যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি জনকপুরে রুগী দেখতে ভায়া। একদিন বলল, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে যাব শ্যামনগর। সেখানেও আপনার রোগী আছে নাকি? সব জায়গায় আছে, কলকাতায় মাসে 2বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি তো আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। বলল, একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রোগী ছিল। কে রোগী? এক মাদ্রাজি ভদ্রলোক, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারে জবাব দিয়েছে। 3বার এক্স রে করতে গেছিল। আমি বলেছি, ওসব টেক্সরে আমার সঙ্গে লাগবে না, আমার মুখই এক্স রে। আমার হাসি পেল। নিজের যদি অত গুণ, তবে দোচালায় বাস করে কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললে কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? তারপরে বললাম, একটু চা খান দাদা। তা খাওয়াতে পারো, বৃষ্টি যখন এলো একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, বরাবর আছে। আমার তান্ত্রিক কবরাজি, যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো। বলেন কি? এজন্যই তো আমার পসার, শুধু ঝাড়ানো কারানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। তাই নাকি? তোমরা ইংরেজি পড়ালেখা জানো বলে সমস্ত কিছু অবিশ্বাস করো, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে একেবারে ভূত প্রেতে এসে পৌঁছল। কাশী কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানিনে? তা তো বলবেই, ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গেছে, পরকালও গেছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা কি এসেছে? তাহলেই একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারদিক অন্ধকার করে এল। কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশী কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব জানতাম। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো। কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহল বাড়ি। দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে এই সবই ভগ্নপ্রায়। পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিকের গর্ত,
কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা আধমজা দিঘি, পানায় ভর্তি। সন্ধ্যের কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন একটা অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমারে বলতে পারিনি ভায়া। ভয়ও না, আনন্দও না। কেন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি। এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু। অন্য কোথাও কি এরকম হয়েছে? আরও দু একবার হয়েছে এমনই, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো। রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাতে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান। সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড় লোকের বাড়ির বন্দোবস্ত। হাজার হোক, বনেদি ঘর তো। যতই অবস্থা খারাপ হোক, পুরনো চালচলন যাবে কোথায়? তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পরা একটা বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল। এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকলো কে? যতটুকু দেখেছে তা থেকে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজে তার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত একটার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, ধবধবে ফর্সা। আজ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিরোধী ভালো লোক। সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। লোকে বাড়িতে ঘুমাবার জন্য চিকিৎসক ডাকে না। কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তরাক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূরের মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাত্রে একটা সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিনি। কাশী কবিরাজ 7-5 ভাবছে। এমন সময় বাড়ির মধ্য থেকে একজন ছুটে এসে বলল, শিগগির আসুন কবিরাজ মশাই, রোগী যেন কেমন করছে। কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যা হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পর রোগী খানিকটা সামলে উঠল। তখন কাশীনাথ আবার বাইরের দেউড়ির ঘরে এসে শুয়ে পড়ল। পরের দিন রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো।
প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো, মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদারবাবু বেশ প্রফুল্ল। কিন্তু সেই রাতেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি করার ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যায় আশ্রয় করল, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময়ে কাশী কবিরাজ দেখল সেই ঘোমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হল। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্য দিয়ে চলে আসতে ভয়ও কি করে না? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিটও হতে পারে। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার কারণে আমার ঘরে সারা রাতি একটা হারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা খানিকটা তুলে দিয়ে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা। কাশী কবিরাজকে বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটার মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা বলো। মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? এই রোগী তুমি বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যেও এখান থেকে। কি করে জানলেন এ রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পারছি না, তাই আমি ওকে নিয়ে যেতে এসেছি। আমার সাথে করে ওকে নিয়ে যাবই, তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। কাশী কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বলল, আপনি থাকেন কোথায়? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় কষ্ট দেয়। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপযশ কুড়োবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গেছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বলল, মা, একটা কথা। আমি জমিদার বাবুর সাথে কথা বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব বলছি তাকে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটার উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটাকে আপনি নিয়ে যাবেন না। আমি কি সে চেষ্টা করব মা? করো। বলেই মূর্তি অদৃশ্য হলো না। কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে যে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাতের শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিক কিছু কোথাও নেই। কথাবার্তা বললাম, আমার মনে কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনিই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই
বাড়ির ভেতর থেকে কাশিকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন বেশ ভালোই ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বলল, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকেই বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করলেন? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বাবু বললেন, জানি ওর সৎ মা ওর উপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো। এই সংস্রবে আর আনবো না। আমার স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল। 11 দিন পরে কাশী কবিরাজ তার রোগীকে পথ্য দিয়ে বাড়ি ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে? কাশী কবিরাজ নির্লিপ্ত গলায় উত্তর দিল, না,